আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মেহেদি হাসান, লিখছি দুবাই থেকে। আমি 2011 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। এখন কর্মব্যস্ততার কারণে ভূত.com লাইভ এপিসোড না শুনতে পারলেও সময় পেলে আপনার ইউটিউব চ্যানেল থেকে ঘটনা শুনি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ঘটনা পাঠাবো ভূত.com-এ। অনেক আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো ওই ঘটনাটা গ্রহণযোগ্যতা পায়নি, সেই জন্য সিলেক্টেড হয়নি। আবারও আরেকটা ঘটনা পাঠালাম, ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনা শুরু করার আগে ঘটনাটি কিভাবে কার কাছ থেকে সংগ্রহ করেছি সেটা বলি। আমি দুবাই আল নাহদা ওইখানে একটা বিলাসবহুল ভবনের নিরাপত্তা কর্মী বা ওয়াচম্যান হিসেবে দায়িত্বরত আছি। এখানে আমার বেশ কিছু দেশি বিদেশি বন্ধু রয়েছে। তার ভেতরে অন্যতম হচ্ছে চুকস। চুকস একজন আফ্রিকান নাগরিক। ওর বাড়ি গাম্বিয়ার একটা উপকূল অঞ্চলে। সঙ্গত কারণে জায়গার নাম আমি বলছি না। চুকস আমার বয়সী 28 বা 29 বছর হবে। ওর দাদু বাগলার একজন নাম করা কবিরাজ। দাদুর বয়স বর্তমানে 90 বছর হবে। উনি যেহেতু একজন কবিরাজ, সেজন্য ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে এসব বিষয়ে। গাম্বিয়াতে এক ধরনের নৃত্যের আয়োজন করা হয়, ওটাকে বলে কুম্প নৃত্য বা কুম্প নৃত্য। বিভিন্ন খড়খুঁটা দিয়ে ও তালগাছের পাতা দিয়ে বানানো বিশেষ এক কুম্প ঘন্টার পর ঘন্টা নৃত্য করে থাকে কোনো মানুষ ছাড়া। এই কাজগুলো ওখানকার কবিরাজরা করে থাকেন কালো জাদুর মাধ্যমে। তাছাড়া গ্রামে পাহারা দেওয়ার জন্য ওখানকার কবিরাজরা কাঠের তৈরি পুতুল বানান, এগুলোকে বলে জামবেটু। এই জামবেটুর ভেতরে পিশাচ বন্দি করে সেগুলো দিয়ে গ্রাম পাহারার কাজ করা হয়ে থাকে। আপনারা জানেন যে পুরো আফ্রিকা মহাদেশ জুড়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদুর চর্চা করা হয়। এই পাগলার দাদু তার কবিরাজি জীবনে অনেক ভয়ঙ্কর সাধনা করেছেন, অনেক বড় বড় জিনের মোকাবেলা করেছেন। তো আজকে আমি পাগলার দাদুর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা এখানে শেয়ার করব, যেটা আমি চুকসের কাছ থেকে শুনেছি। তো চলুন ঘটনা শুরু করা যাক। 1990 সালের কোনো একটা সময় বাগলার ও লালা দাদু গাম্বিয়া থেকে মালি গেছেন তাদের তান্ত্রিক গুরুর সাথে দেখা করতে। লালা দাদু হচ্ছে বাগলার দাদুর একজন ঘনিষ্ঠ বন্ধু। তিনি বাগলার দাদুর মতো একজন কবিরাজ, আর এই তান্ত্রিক গুরু হচ্ছেন ওনাদের গুরু। 1975 সালে মালি থেকে এক তান্ত্রিক এসেছিলেন বাগলার দাদুর এলাকায় একজনের চিকিৎসা করতে। সেই মালি থেকে গাম্বিয়া এত দূর থেকে তাকে আনা হয়েছিল কারণ বিষয়টা অনেক জটিল ছিল, যা অন্যান্য সাধারণ কবিরাজের পক্ষে সমাধান করা সম্ভব ছিল না। ওই তান্ত্রিক মূলত একজন মহিলার উপরে কালো জাদু কাটানোর জন্য এত দূর থেকে এসেছিলেন। তারপর এই গুরুর সাথে বাগলার দাদু ও বাগলার দাদুর বন্ধু লালা, তাদের দুজনের কথা হয়। ওনারা ওই তান্ত্রিক গুরুকে বেশ আপ্যায়ন করেন। তারপর তার কাছ থেকে কঠিন কঠিন জাদুবিদ্যা শেখার আগ্রহ প্রকাশ করলে এক পর্যায়ে মালির সেই তান্ত্রিক গুরু রাজি হন। তারপর থেকে বাগলার দাদু ও লালা দাদু অনেক কিছু শেখেন। বিগত 15 বছরে অনেকবার বাগলার দাদু গেছেন সেই তান্ত্রিক গুরুর সাথে দেখা করতে এবং তার কাছ থেকে অনেক অনেক কঠিন কঠিন জাদুবিদ্যা শিখেছেন। অনেক কঠিন সমস্যার সমাধানও নিয়ে এসেছেন। এবার একটা বিশেষ দরকারে দুই দাদু গেছেন তান্ত্রিক গুরুর সাথে দেখা করতে। এই তান্ত্রিক গুরুর বাড়ি মালির আকাসিয়া অঞ্চলে। এটি সেনেগাল ও মালির বর্ডার অঞ্চলে, তবে গাম্বিয়া থেকে বেশ দূরে। যাই হোক, বাগলার ও লালা দাদু গুরুর বাড়িতে যেয়ে দেখেন তার বাড়িতে অনেক মানুষের ভিড়। একজন নাম করা কবিরাজের বাড়িতে ভিড় থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এর আগে যতবার এসেছেন এত মানুষ কখনো তারা দেখেননি। দাদুরা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখেন উঠোনে একটা খাটের ওপরে একজন 30-32 বছরের মহিলার লাশ রাখা। এই লাশকে ঘিরে রয়েছে উপস্থিত সব মানুষ। সেখানে ওনাদের সেই তান্ত্রিক গুরু এবং তার কিছু শিষ্য আছে। বাগলার দাদু ও লালা দাদুকে দেখতে পেয়ে তান্ত্রিক গুরু এগিয়ে আসেন, ভালো মন্দ কথা বলে এক জায়গায় বসতে বলেন। তারপর গুরু বলেন, তোমরা বসো, বিশ্রাম করো, আমি এই ঝামেলার কাজ শেষ করে এসে তোমাদের সাথে কথা বলছি। দাদুরা অপেক্ষা করতে করতে এক সময় ঘুমিয়ে যান, কেননা জার্নি করে তারা অনেক ক্লান্ত ছিলেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন জানেন না। এক সময় গুরুর ডাকে তাদের ঘুম ভাঙে। ঘুম থেকে ওঠার পরে গুরু বলেন, এইবার তোমরা দুইজনে একসাথে আসছো, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তখন দাদুরা বলেন, হ্যাঁ গুরুজি, আমরা অনেক বড় বিপদে পড়েছি। তখন গুরুজি বলে, সব শুনবো, তার আগে আমি একটু ফ্রি হই। আমি নিজেও অনেক বড় বিপদে আছি, আর তোমাদেরকে আমার এখানে 2 দিন থাকতে হবে। কোনো আপত্তি থাকলে বলো। যাই হোক, গুরুর কথা শুনে দাদুরা বলে,
কি যে বলেন গুরুজি আপনি, আপনার কাছে থাকতে পারা আমাদের সৌভাগ্যের ব্যাপার। 2 দিন কেন, তার বেশি দিনও থাকতে রাজি আছি, আপনি শুধু বলেন কি করতে হবে আমাদের। তখন গুরু বলেন, চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপর বলছি। খাওয়া দাওয়া শেষ করে গুরুজি বলেন, আমাদের একটা প্রতিবেশীর বাড়ির পেছনে এই লাশটা পাওয়া গেছে, যেটা তোমরা উঠোনে খাটের উপরে দেখেছো। এই লাশ নিয়ে একটু ঝামেলার ভেতরে আছি। আজকে সকালে এই লাশটা আমাদের গ্রামের এক প্রতিবেশীর ঘরের পেছনে পাওয়া যায়। ওই প্রতিবেশীর ঘরটা হচ্ছে একটা পরিত্যক্ত নির্জন জায়গার পাশে। আমি ওই প্রতিবেশীর একটা ছদ্মনাম ব্যবহার করছি, ধরেন তার নাম এরিক। এখন এরিকদের ঘরের পেছনে একটা লাশ পাওয়া গেছে, এই ঘটনা আশেপাশের লোকজন জানতে পারে। তখন সবাই এরিকের বাড়িতে ভিড় জমায়। কে এই মেয়ে, এই লাশ এখানে এলো কিভাবে, এরকম প্রশ্ন আসতে থাকে চারপাশ থেকে। কিন্তু এরিক ও তার পরিবার বারবার বলছে তারা কিছু জানে না, এটা একটা ষড়যন্ত্র। মজার বিষয় হচ্ছে এটা কার লাশ সেটা কেউ জানে না। এই মহিলাকে কেউ আগে কখনো দেখেছে বলেও মনে করতে পারে না। এক পর্যায়ে এলাকাবাসী ও এরিকদের ভেতরে কথা কাটাকাটি শুরু হয়, তারপর শুরু হয় মারামারি। সবাই এরিককে সন্দেহ করে, কিছু যুবক এরিককে মারতে থাকে। খবর পেয়ে আমিও ছুটে গেলাম এরিকদের বাড়িতে, গিয়ে দেখি বেচারা বেধড়ক মার খাচ্ছে। আমি যেয়ে সেখানে বাধা দেই, জানতে চাই কি হয়েছে। সবকিছু শোনার পরে আমি ওই মহিলার লাশের কাছে যেয়ে খুব আতঙ্কিত হই। আমি দেখি মেয়েটার চোখের মণি দুটো দিয়ে রক্ত বের হচ্ছে আর গলায় আঙুলের চিহ্ন। তখন আমি উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলি, আচ্ছা তোমরা দেখো তো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। তখন এক মহিলা লাশটাকে ভালো করে দেখে। এক সময় সে বলে, গুরুজি, এই মেয়েকে খুব নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সে সহ্য করতে পারেনি, তাই চোখ নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। মেয়েটার স্বাস্থ্য ভালো ছিল। তখন আমি বলি, তোমরা একটু পানি ঢেলে পরিষ্কার করো, তারপর আমি দেখছি কি করা যায়। তারপর আমি গ্রামের মুরব্বীদের সাথে কথা বলি। আমি বলি যে এই হত্যার সাথে এরিকের কোনো সম্পর্ক নেই, তোমরা ওকে ছেড়ে দাও। ওই মেয়ের হত্যা আমার কাছে কেমন যেন সন্দেহজনক লাগছে। আমাদের সামনে বিপদ হতে চলেছে, অশুভ কিছুর লক্ষণ পাচ্ছি। তাছাড়া ভাগ্য ভালো পুলিশ এখনো বিষয়টি জানেনি, জানলে কেউ পার পাবে না। আমার কথায় প্রথম থেকে সবাই একটু বিব্রত বোধ করলেও একসময় ওরা বিশ্বাস করে। যাই হোক, তারপর গ্রামবাসী জানতে চায় এই হত্যার কারণ কি হতে পারে। আমি বলি, এটা এখন বলা যাচ্ছে না, তবে আমি আজকে রাতে আমার জাদুবিদ্যা প্রয়োগ করে জানার চেষ্টা করব আসলে কি ঘটনা ঘটেছিল। তোমরা যদি আমাকে বিশ্বাস করো তবে এই লাশটা আমার বাড়িতে পৌঁছে দাও। তখন সবাই বলে, গুরুজি, আমরা আপনাকে অবশ্যই বিশ্বাস করি, আর আমাদের বিশ্বাস আপনি পারবেন। তারপর ওরা ধরাধরি করে লাশটা আমার বাড়িতে নিয়ে আসে। এই হচ্ছে আপাতত ঘটনা। এখন আমার তোমাদের থেকে একটা সাহায্য লাগবে। বাগলার দাদু জিজ্ঞাসা করেন, কি সাহায্য গুরুজি? তখন গুরুজি বলেন, আজকে রাতে তোমাদের দুজনকে নিয়ে আমি একটা রিচুয়াল করতে চাই এই লাশের ওপরে। এই রিচুয়ালের মাধ্যমে আমরা জানতে পারবো এই মহিলার পরিচয়, তাকে কে বা কারা হত্যা করেছে, কি উদ্দেশ্য। তখন লালা দাদু আর বাগলা দাদু বলে, এটা তো আত্মা ফেরানো জাদু। গুরুজি বলেন, হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। এই জাদুর মাধ্যমে মৃত মানুষের ভেতরে আত্মা ফেরানো যায়, কিন্তু সেটা কিছু সময়ের জন্য। গুরুজি বলছেন, এটা আমি আমার ওস্তাদের কাছ থেকে শিখেছিলাম। আজ রাতে তোমাদের দুজনকে নিয়ে এই জাদু প্রয়োগ করব। এখন তোমরা বিশ্রাম করো, আমি যা যা প্রয়োজন সেগুলো ব্যবস্থা করে আসি। গুরুজি চলে যাওয়ার পরে লালা দাদু বলেন, বাগলার, আমাদের কি সৌভাগ্য, আফ্রিকার ইতিহাসের সবচেয়ে ভয়ানক ও কঠিন জাদু আজকে আমরা শিখব এবং দেখব। বাগলা দাদু বলেন, হ্যাঁ বন্ধু, আজকে আমাদের নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। দুজনে খুব উৎফুল্ল ছিল। অবশেষে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা পেরিয়ে রাত। গুরুজি বলে, এই লাশটাকে আমার ছোট ঘরে, অর্থাৎ যে ঘরে বসে গুরুজি কবিরাজি করেন, সেই ঘরে নেওয়া হোক। বলে রাখা ভালো, আফ্রিকা মহাদেশে যারা এসব কবিরাজি বিদ্যা চর্চা করেন তাদের সবার আলাদা একটা ঘর থাকে। ঘরটা অনেকটা কুড়ে ঘরের মতো করে বানানো হয়। যাই হোক, গুরুজির কথা মতো বাড়ির সব সদস্য মিলে লাশটাকে ধরাধরি করে গুরুজির ছোট ঘরে নেওয়া হয়। তখন গুরুজি কিছু জিনিস নিয়ে সেই ঘরে প্রবেশ করেন। তার ভেতরে ছিল সরু দুটো কাঠ, রশি, কিছু ছোট বাটির মতো মাটির পাত্র, একটা বড় মাটির পাত্র, কিছু ছাগলের চর্বি যেগুলো রোদে শুকিয়ে মমের মতো করা হয়েছিল, একটা লাল কাপড় আর আগুন জ্বালানোর জন্য ছোট ছোট কাঠের টুকরো।
গুরুজি প্রথমে লম্বা কাঠ দুটোকে লাশের দুই পাশে রাখেন, তারপর ডান হাত ও ডান পা একটা কাঠের সাথে বেশ শক্ত করে বেঁধে দেন। বাকি কাঠের সাথে বাম পা ও বাম হাত একইভাবে বেঁধে ফেলেন। এরপর মাটির বাটিগুলোতে একটু তেল ও ছাগলের চর্বি ঢেলে দিয়ে কাপড় মোড়ানো রশির মতো বানানো, অর্থাৎ আলো জ্বালানোর জন্য যে ফিতা বানানো হয় সেরকম করে লাশের চারপাশে গোল করে একটু জায়গা রেখে গণ্ডির মতো করে রাখলেন। একটা গ্যাপ রাখলেন যাতে 3 জনের বসতে অসুবিধা না হয়। এরপরে বড় বাটিতে যেটা ছিল একটা গামলা বা বোলের আকারের, সেই পাত্রে কাঠের টুকরো সাজিয়ে তেল ঢেলে দিলেন। তারপর আস্তে আস্তে সবগুলো বাটি ও ওই পাত্রে আগুন জ্বালিয়ে দিলেন। পুরো ঘর তখন ধোঁয়ায় পরিণত হলো এবং সেই সাথে চর্বি পোড়া গন্ধ। অতিরিক্ত ধোঁয়ার কারণে কেউ ঘরে থাকতে পারলেন না। তখন গুরুজি বললেন, কিছুক্ষণের জন্য ঘর থেকে বের হতে হবে, একটু পরে ধোঁয়া কমে গেলে সাধনা শুরু করব। ওনারা 3 জন ঘর থেকে বের হয়ে ধোঁয়া কমার অপেক্ষা করতে লাগলেন। এর ভেতরে গুরুজি বাগলার দাদু ও লাল দাদুকে মন্ত্র শিখিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ধোঁয়া কমে গেলে আবার সেই ঘরে তারা প্রবেশ করলেন। এবার গুরুজি লাশের পশ্চিম পাশে বসে পড়লেন, পূর্ব দিকে মুখ করে। লাশ আর গুরুজির মাঝখানে ফাঁকা জায়গায় আগুনের বড় পাত্রটা রাখলেন গুরুজি। তারপর বাগলার দাদুকে বললেন, বাগলার, তুমি লাশের পাশে মাথার কাছে বসে পড়ো আর কাঠ দুটোকে শক্ত করে ধরে রাখবে। লালা, তুমি লাশের পায়ের কাছে বসো, কাঠ দুটোকে শক্ত করে ধরে রেখো। প্রচন্ড শক্তি প্রয়োগ করতে হবে তোমাদের। এই লাশের শরীরে যখন আত্মা ফিরে আসবে তখন সেটা বল প্রয়োগ করে এখান থেকে ছুটে পালাবার চেষ্টা করবে। আমি তন্ত্র বলে ওকে ধরে রাখবো, তবে যদি কোনো ভাবে এখান থেকে ছুটে যেতে সক্ষম হয় তবে আমরা কেউ বাঁচব না। গুরুজির কথা শুনে দাদুরা একটু ভয় পেলেও গুরুজির উপরে বিশ্বাস রেখে তারা তাদের জায়গায় বসে পড়ে। তখন গুরুজি বলে, তোমাদের যে মন্ত্র শিখিয়ে দিয়েছি সেটা জোরে জোরে পড়তে থাকো, আর লাশে আত্মা না আসা পর্যন্ত পড়েই যাবে। দাদুরা মন্ত্র পড়তে শুরু করে, ওদিকে গুরুজিও মন্ত্র পড়তে থাকেন। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ করে ওই ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়। মনে হচ্ছে এক্ষুনি ঘরের সবকিছু ভেঙে মাথার উপরে পড়বে। বাগলার দাদু ও লালা দাদু বেশ ভয় পেয়ে যান। তারা দুজনে অভিজ্ঞ ও বড় কবিরাজ হওয়ার পরেও তাদেরও সাহস এবং ধৈর্য যেন কমে যাচ্ছিল। গুরুজির উপরে বিশ্বাস রেখে তারা ধীরে ধীরে স্বাভাবিক হন আর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকেন। হঠাৎ দাদুরা লক্ষ্য করেন লাশের শরীর নড়ে উঠল। লাশ নড়ে ওঠার সাথে সাথে বাগলার দাদু ও লালা দাদু দুজনে কাঠ দুটোকে দুপাশ থেকে শক্ত করে রাখেন। নড়াচড়া ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বাগলার দাদু ও লালা দাদু শরীরের সর্বশক্তি দিয়ে কাঠ দুটোকে ধরে রেখেছেন। এমন সময় গুরুজি আগুনের পাত্রটা নিয়ে উঠে দাঁড়ালেন আর উচ্চ স্বরে মন্ত্র পড়তে পড়তে লাশের চারপাশে ঘুরতে থাকলেন। একটা জিনিস খেয়াল করেন, একটা জ্বলন্ত আগুনের পাত্র যেটা দীর্ঘ সময় জ্বলছে সেটা ধরার সাথে সাথে হাত পুড়ে যাবার কথা, কিন্তু মন্ত্র বলে কিছু হয়নি গুরুজির। তা না হলে উনি সেটা কিভাবে ধরেছেন? এটাই হচ্ছে কালো জাদু। গুরুজি আগুনের পাত্রটা নিয়ে ঘুরতে থাকেন আর মন্ত্র পড়তে থাকেন। এদিকে লাশ ছটফট করতে থাকে এবং চারপাশটা মনে হচ্ছে এখনই লন্ডভন্ড হয়ে যাবে। এভাবে চলতে থাকে অনেক সময়, কিন্তু গুরুজি, লালা দাদু ও বাগলার দাদু মন্ত্র পড়া বন্ধ করেননি। তারা উচ্চ স্বরে মন্ত্র পড়তে থাকেন। মন্ত্র পড়ার এক পর্যায়ে লাশটার ছটফটানি থেমে যায় এবং লাশটা কথা বলে ওঠে। যখন লাশটা কথা বলে ওঠে তখন গুরুজি দাঁড়িয়ে যান আর তার মন্ত্র পড়া বন্ধ করে দেন। লাশটা বলে ওঠে, কিরে কবিরাজ, আমাকে কেন ডেকেছিস? এটা শোনার পরে গুরুজি বলেন, তোমার পরিচয় দাও। তখন লাশের ভেতরে থাকা আত্মা বলে ওঠে, আমি তোর কথা শুনতে বাধ্য না। চুকসের দাদুর বর্ণনা অনুযায়ী ওটা ওই লাশের আত্মা ছিল। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি মৃত মানুষের আত্মা কখনো ফিরে আসে না। হতে পারে সেটা তার কারিন জিন অথবা কোনো পিশাচ বা অন্য কিছু। যাই হোক, প্রথমে ওই আত্মাটি কথা বলতে রাজি হচ্ছিল না। তারপর বিভিন্নভাবে তাকে বিভিন্ন কায়দায় রাজি করানো হয় এবং এক পর্যায়ে গুরুজি সক্ষম হন। গুরুজি একটা ওয়াদা করার পরেই লাশটি কথা বলে ওঠে। গুরুজি কি ওয়াদা করেছিলেন সেই বিষয়ে একটু পরে আসছি। ওই মহিলার আত্মা বলে, আমার নাম নায়রা, ছদ্মনাম। আমার বাড়ি বামাকো, অর্থাৎ মালির রাজধানী। আমি খ্রিস্টান। আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর। আমার বাবা মা কেউ জীবিত নেই। আমার ভাই বোন সবার বিয়ে হয়ে গেছে। তারা সবাই আলাদা আলাদা পরিবার নিয়ে থাকে। আমার স্বামী ফ্রেডি, ছদ্মনাম, ছোটখাটো একটা ব্যবসা করে। বেশ সুখে আমাদের দিন কাটত। সেই সুখ আর সইল না। ফ্রেডি অন্য এক নারীর সাথে সম্পর্ক করে তোলে আর আমাকে অবহেলা অবজ্ঞা করতে শুরু করে। এক পর্যায়ে আমি আমার স্বামীর নামে আমার ভাই বোন ও তার পরিবারের কাছে নালিশ করি। বিষয়টা আমার স্বামী অস্বীকার করে। তারপর
তার এমন মিথ্যাচার আমি মেনে নিতে পারি না। আমাদের বাড়িতে আমাদের ভেতরে তুমুল ঝগড়া হয় এবং এক পর্যায়ে আমি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেই আর তাকে জানিয়ে দেই আমি আদালতে দাঁড়াবো তার বিরুদ্ধে। এটা শোনার পরে সে কিছুটা স্বাভাবিক হয়। তারপর তার পরিবার ও আমার পরিবার সবার কাছে সে প্রতিজ্ঞা করে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর বেশ কিছুদিন আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহার করে। তার এমন পরিবর্তন দেখে আমি বেশ খুশি হই। এর প্রায় 1 মাস পরে আমার স্বামী ফ্রেডি আমাকে বলে, তোমাকে নিয়ে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো কোথাও ঘুরে আসি। আমি খুশি হই। তখন সে বলে আমাদের এই অঞ্চলে যাওয়া উচিত। তারপর সে এই জায়গার কথা বলে, আমিও রাজি হয়ে গেলাম। তারপরে আমার স্বামী আমাকে এই গ্রামে নিয়ে আসে। যেদিন ফ্রেডি আমাকে হত্যা করে সেদিন সন্ধ্যায় ফ্রেডি বলে, তোমাকে একটা জিনিস দেখাবো, চলো যাওয়া যাক। আমিও সরল মনে তার কথায় রাজি হয়ে গেলাম। ফ্রেডি আমাকে হত্যা করার আগে কৌশলে ঘুমের ঔষধ খাওয়ায়। আমার প্রচুর ঘুম পাচ্ছিল, সেটা তাকে বললে সে হোটেলে নেয়ার কথা বলে। কৌশলে এখানে নিয়ে এসে আমাকে গলা টিপে হত্যা করে। তারপর আমার লাশ এখানে ফেলে পালিয়ে যায় আর এভাবে আমার মৃত্যু হয়। মহিলার আত্মার কাছ থেকে তার হত্যাকাণ্ডের ঘটনা শুনে উপস্থিত আমরা সবাই মর্মাহত হই এবং ফ্রেডির ওপরে আমাদের প্রচুর রাগ হয়। নীরবতা ভেঙে গুরুজি নায়রার আত্মাকে বলে, এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি। তখন নায়রার আত্মা বলে, আমার এই নির্মম হত্যার বিচার চাই আর আমার লাশটা আমার ভাই বোনদের কাছে পাঠিয়ে দিলে আমার আত্মা শান্তি পাবে। গুরুজি একটু চিন্তা ভাবনা করে বলে, তোমার স্বামীকে ঈশ্বর অবশ্যই সাজা দেবেন। আমি তার উপরে মরণ বাণ মারব। তার মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু তোমার লাশ নিয়ে এখন যদি তোমার বাড়িতে যাই তাহলে আমরা বিপদে পড়ে যাব। আইনি ঝামেলা হবে অনেক। যেহেতু তোমার স্বামী তোমাকে হত্যা করেছে তার কোনো সাক্ষী নেই আর সেটা প্রমাণ করার জন্য আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। অনেক ঝামেলা হবে। আমাদের গ্রামে নিরীহ মানুষগুলো বিপদে পড়বে, অনেক ভোগান্তি হবে সবার। তার চেয়ে আমরা সবাই মিলে তোমাকে এখানে তোমার ধর্ম অনুযায়ী দাফন করি। আমি তোমাকে কথা দিচ্ছি, ফ্রেডির ওপরে আমি ভয়ঙ্কর কালোজাদু করব, ওকে ভয়ানক মৃত্যু দেব। নায়রার আত্মা প্রথমে রাজি না হলেও অনেক বোঝানোর পরে অবশেষে রাজি হয়। তখন গুরুজি ফ্রেডির ও নায়রার নাম, ঠিকানা, বাবা মায়ের নাম সবকিছু নায়রার আত্মার কাছ থেকে জেনে নেয়। এরপরে গুরুজি নায়রার আত্মাকে নায়রার শরীর থেকে মুক্ত করে দেন। পরের দিন গুরুজি গ্রামের কিছু মুরব্বীকে ডেকে সবকিছু খুলে বললেন। সবাই সবকিছু শুনে বলে, গুরুজি আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন, আমাদের সবার মতামত আছে। তারপর নায়রাকে স্থানীয় একটি খ্রিস্টান কবরে দাফন করা হয়। দাফন শেষে বাগলার দাদু ও লালা দাদুকে উদ্দেশ্য করে গুরুজি বলেন, চলো ফ্রেডির ব্যবস্থা করা যাক। বাগলার দাদু জিজ্ঞাসা করে, গুরুজি আপনি কি করতে চান, মানে কোন ধরনের কালোজাদু করতে চান ফ্রেডির ওপরে? তখন গুরুজি বলে, আমি ওর উপরে এমন কালোজাদু করব ও শুধু মৃত্যু কামনা করবে, কিন্তু কমপক্ষে 20 দিনের আগে ওর মৃত্যু হবে না। বাগলার দাদু আবার জিজ্ঞাসা করে, এটা কি জাদু? তখন গুরুজি বলেন, আমি ওর উপরে এমন মরণ বাণ মারব তাতে ওর প্রচন্ড মাথা ব্যথা হবে, সেই সাথে চোখও ব্যথা হবে। মাথা ব্যথা, চোখ ব্যথায় ও কিছু খেতে পারবে না, ঘুমোতে পারবে না। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ ওকে ভালো করতে পারবে না। আমি সেই ব্যবস্থা করব। এভাবে ছটফট করতে করতে একদিন ও মারা যাবে। এটা হবে ওর শাস্তি। তারপর গুরুজি ফ্রেডির ওপরে বাণ মারেন। বাণ কিভাবে মারা হয়েছে সেটা চুকস জানতে পারেনি, আর এই ঘটনার মূল বিষয়ও সেটি নয়। এখন ঘটনার মূল পার্ট শুরু করব। এটা বর্ণনা করার আগে একটু বলে রাখি, এমন ঘটনা আমি অন্তত কখনো শুনিনি। এটা আমার জীবনের সম্পূর্ণ ভিন্ন একটা অভিজ্ঞতা, যেমনটা আমি শুনেছি বা জেনেছি। যাই হোক, সব ঝামেলা শেষ করে গুরুজি বাগলার দাদু ও লালা দাদুর উদ্দেশ্যে বলে, তোমরা তো দেখলে কত বড় বিপদের ভেতরে ছিলাম, আর সেই জন্য তোমাদের কাছ থেকে ভালো করে জানতে পারছিলাম না তোমাদের আসার উদ্দেশ্য কি। এখন বলো কি সমস্যা? তখন বাগলার দাদু বলেন, গুরুজি আমাদের গ্রাম পাহারা দেওয়ার জন্য আমরা যে জানবেটু ব্যবহার করি, বেশ কিছুদিন ধরে সেই জানবেটুগুলো খুঁজে পাচ্ছি না। ওই জানবেটুর ভেতরে থাকা জিনগুলোকে অনেক ডেকেও হাজির করতে পারছি না। আমি আর লালা অনেক চেষ্টা করেছি জানবেটুর পাহারার জিনগুলোকে হাজির করতে, কিন্তু ব্যর্থ হয়েছি। আর আমাদের যে সকল বার্তাবাহক বা মুকবির জিন আছে ওদের কাছে জিজ্ঞাসা করেছে জানবেটুর সম্পর্কে, কিন্তু ওরা কোনো খবর দিতে পারেনি। ওরা শুধু এতটুকু বলেছে এই অঞ্চলে শয়তানের ছায়া দেখতে পাচ্ছি, এর বেশি কিছু আর বলতে পারেনি। আপনি নিশ্চয়ই জানেন জানবেটু আসলে কি। জানবেটু হচ্ছে এক ধরনের কাঠের পুতুল, যেটার ভেতরে জিন বন্দি করে আফ্রিকান কবিরাজরা গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা করে, বিশেষ করে আফ্রিকার উপকূলীয় অঞ্চলগুলিতে। যাই হোক, গুরুজি জিজ্ঞাসা করে, তোমাদের জানবেটুগুলো নিখোঁজ কতদিন থেকে? তখন দাদুরা বলে, তা প্রায় 10 দিন হবে।
আমাদের অন্যান্য জিনেরা যখন বলল এই গ্রামের শয়তানের ছায়া দেখতে পাচ্ছি, তখন আমরা খুব চিন্তায় পড়ে যাই। আর এই শয়তান কে বা কারা, কেন আমাদের জানবেটুগুলোকে আক্রমণ করলো, আর কি উদ্দেশ্য নিয়ে তারা এখানে এসেছে, এইটা জানার অনেক চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আমাদের অনুগত যত জিন আছে কেউ কোনো সঠিক তথ্য দিতে পারেনি। এরা শুধু এতটুকু বলেছে এই গ্রামে শয়তানি কর্মকাণ্ড করা হচ্ছে, তবে সেটা খুব গোপনে। এই শয়তানগুলো কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসছে, আমাদের জিন সেটা বলতে পারেনি। তারা অনেক চেষ্টা করেও কোনো খবর সংগ্রহ করতে পারেনি। জানবেটুগুলো যেহেতু সবসময় এলাকা পাহারা দেওয়ার কাজ করে, তাই ওরা সর্বপ্রথম ওই জানবেটুর ভেতরে থাকা জিনগুলোকে হত্যা করেছে অথবা বন্দি করে নিয়ে গেছে। এর ভেতরে দুটো ঘটনা ঘটে গেছে, যে ঘটনা দুটো নিয়ে পুরো গ্রামের মানুষ আতঙ্কিত। গুরুজি জিজ্ঞেস করলেন, কি সেই ঘটনা? বাগলা দাদু বললেন, জানবেটুগুলো নিখোঁজ হবার 2 দিন পরে আমাদের গ্রামের একটা ছেলে জিয়ান কাজ শেষ করে নদীর পাড় দিয়ে বাড়ি ফিরছিল। এক জায়গায় এসে জিয়ান দেখতে পায় একটু দূরে দুটো অবয়ব দাঁড়িয়ে আছে। এটা দেখে জিয়ান খুব অবাক হয়। জিয়ান আস্তে আস্তে এগোতে থাকে। একটু কাছে আসার পরে জিয়ান বুঝতে পারে ওই অবয়ব দুটো আসলে দুটো মানুষ। তারা কালো কাপড় পরা আর নদীর ভেতরে ঠিক হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে। আবছা আলোয় জিয়ান লক্ষ্য করে লোক দুটোর হাত দুটোয় দুটো পাত্র দেখা যাচ্ছে। তারা পাত্র দুটো ধরে ওখানে দাঁড়িয়ে আছে। জিয়ান মনে মনে ভাবে, এই লোক দুটো কে, আর তারা এই হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে কি করছে? চোর না তো আবার? জিয়ান বুদ্ধি করে নদীর পাড়ে থাকা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর উঁকি মেরে দেখতে থাকে আসল ঘটনা কি ঘটেছে। জিয়ান দেখে লোক দুটো অজানা ভাষায় কিছু পড়ল, তারপর পাত্রের ভেতরে থাকা তরল কোনো একটা জিনিস নদীর পানিতে ঢেলে দিল। জিয়ান বুঝতে পারে এরা কোনো সাধারণ মানুষ না, এরা নিশ্চয়ই কোনো কবিরাজ বা তান্ত্রিক। জিয়ান লক্ষ্য করে ওই তরল জাতীয় জিনিস যখনই পানিতে ঢেলেছে, তখনই ওই জায়গার পানি পাক খেতে শুরু করেছে। তখন ওই কবিরাজ দুটো নদী থেকে কিনারায় উঠে ওই গাছের দিকে আসতে থাকে, যেই গাছের পেছনে জিয়ান লুকিয়েছিল। লোক দুটোকে তার দিকে আসতে দেখে জিয়ান প্রচন্ড ভয় পায়। তখন সে মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করে। জিয়ান মুসলিম ছিল, সে তার জানা যত দোয়া আছে সব পড়তে থাকে আর মনে মনে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমার উপরে রহমত করো, লোক দুটোর হাত থেকে আমাকে রক্ষা করো। এক সময় লোক দুটো জিয়ানের অনেকটা কাছে এসে নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। ওদিকে জিয়ান খেয়াল করে নদীর ভেতরে পাক ক্রমেই বেড়ে চলেছে, আর সেই পাকের ভেতর থেকে উঠে আসে বিশাল একটা কচ্ছপ। এত বড় কচ্ছপ জিয়ান আগে কখনো দেখেনি। আকারে সেটা একটা মানুষের থেকে দ্বিগুণ হবে, আর উচ্চতায় মানুষের সমান। দানবীয় এমন একটা কচ্ছপ দেখে জিয়ান প্রচন্ড ভয় পায়। ওর ইচ্ছে করে একটা চিৎকার দিয়ে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু গাছের আড়াল থেকে বেরিয়ে আসার সাথে সাথে সে ধরা পড়ে যাবে, সেই ভয়ে আর সেখান থেকে বের হতে পারে না। জিয়ান দেখে কচ্ছপটা ধীরে ধীরে ওই লোক দুটোর কাছে আসছে। কচ্ছপটা ওই লোক দুটোর সামনে এসে থেমে যায়। তারপর জিয়ান যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে কচ্ছপটার মাথা বেরিয়ে আসলো, কিন্তু সেটা কোনো কচ্ছপের মাথা না, সেটা একটা মানুষের মাথা। এই মাথাটা অনেক ভয়ঙ্কর এবং বিভৎস। যেটুকু আবছা আলোয় দেখা যায়, সে আলোয় জিয়ান দেখে ওর মাথায় চুলগুলো জট বাঁধা, মুখের মাংসগুলো পচন ধরা, আর 2 মুখে কাটা কাটা চিহ্ন। মনে হচ্ছে চিহ্নগুলো কেউ ধারালো ছুরি দিয়ে কেটে ফেলেছে। কাটা জায়গায় মাংস বেরিয়ে আসছে, চোখগুলো গোল গোল, চোখের কোটর জোরে গোল কালো দাগ। এমন ভয়ঙ্কর জিনিস দেখে জিয়ানের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার শরীর রীতিমতো কাঁপতে শুরু করে। জিয়ান চিৎকার দিতেও পারে না। জিয়ান তার হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। এমন সময় ওই কচ্ছপরূপী জিনটা মানুষের মতো কথা বলে ওঠে। এটা দেখা ও শোনার পর জিয়ান আর নিজেকে ধরে রাখতে পারে না, সে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের কিছু মানুষ জিয়ানকে অজ্ঞান অবস্থায় ওই গাছের নিচে পায়। আমি আর লালা খবর পেয়ে ছুটে যাই জিয়ানকে দেখতে। গিয়ে দেখি মসজিদের ইমাম সাহেব জিয়ানকে ঝাড়ফুঁক করছে। ইমাম সাহেবের চেষ্টায় জিয়ান সুস্থ হয়ে ওঠে। আমি আর লালা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, হুজুর, কি হয়েছে? আপনি কি বুঝলেন? ইমাম সাহেব বলেন, অশুভ কর্মকাণ্ডের ইঙ্গিত পাচ্ছি। যাই হোক, জিয়ান একটু সুস্থ হলে সে পুরো ঘটনা খুলে বলে। তখন আমরা বুঝতে পারি আসলে ঘটনা কি ঘটেছে। ইমাম সাহেব বলেন, জিয়ান, খোদা তোমার সাথে ছিল বলে ওই শয়তানের নজর থেকে তুমি বেঁচে গেছো। তুমি দোয়া দরুদ পড়েছিলে বলে ওই শয়তানগুলো তোমাকে দেখতে পায়নি। ওরা যদি তোমাকে দেখতে পারতো তবে তোমাকে ওখানে মেরে ফেলতো। আমরা জিয়ানকে জিজ্ঞেস করি, আচ্ছা জিয়ান, তুমি কি ওই লোক দুটোকে চিনতে পেরেছো? জিয়ান বলে, তাদেরকে চিনি না। যাই হোক, তারপর আমি, লালা, ইমাম সাহেব যার যার জায়গা থেকে চেষ্টা করি সেদিন রাতে কি ঘটেছে সেটা জানার, কিন্তু ব্যর্থ হই। এই ঘটনার 2 দিন পরে লালাদের এক প্রতিবেশীর কন্যা সন্তান নিখোঁজ হয়।
বাচ্চার বয়স ছিল 3 মাস। বাড়ির ভেতর থেকে বাচ্চা নিখোঁজ হওয়ার বিষয়টা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা সবাই বুঝতে পারছি খুব ভয়ানক কিছুর আবির্ভাব হয়েছে আমাদের এলাকায়। এই রহস্য উদ্ঘাটন ও তার সমাধান করার মতো ক্ষমতা আমাদের এখনো হয়নি। এই জন্য গুরুজি আমাদের এত দূর থেকে আপনার কাছে আসা। কিছু একটা করুন। সবকিছু শুনে গুরুজি বলেন, আচ্ছা আমি দেখছি কি করা যায়। আজ গভীর রাতে আমি আমার শক্তিশালী এক জাদুকরী মুখবির জিনকে পাঠাবো তোমাদের এলাকায় তথ্য সংগ্রহ করার জন্য। তখন বাগলার দাদু বলে, গুরুজি আমাদের সকল মুখবির জিন ফেল করেছে, আপনার জিন কি পারবে? তখন গুরুজি মুচকি হেসে বলে, বাগলার, ও হচ্ছে সেই জিন যে স্বয়ং শয়তানের করা মায়াজাল কাটাতে সক্ষম। তোমরা চিন্তা করো না, যাও বিশ্রাম করো, আমি আগে দেখি ওখানে কি হচ্ছে। সেদিন রাতেই গুরুজি আসনে বসেন, আমরা দুজন শুয়ে পড়ি। ভোরে গুরুজির ডাকে আমাদের ঘুম ভাঙে। তখন গুরুজি বলে, বাগলার তোমরা তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বাগলা দাদু জিজ্ঞাসা করে, গুরুজি আমরা এখন কোথায় যাচ্ছি? গুরুজি বলেন, কোথায় আবার? তোমাদের এলাকায়। শয়তানের সাথে মোকাবেলা করতে হবে না? গুরুজি আমাদের সাথে যাচ্ছেন শুনে আমি আর লালা তো দারুণ খুশি। তখন গুরুজি বলেন, বাগলার, এই কবিরাজি জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। আমার গুরু যিনি ছিলেন উনি আমাকে সবসময় একটা কথা বলতেন, যদি শয়তানের সাথে লড়াই করতে করতে মৃত্যু হয় তবে সেই মৃত্যুতে ঈশ্বর খুশি হন। শয়তানের কাছে কখনো মাথা নত করবে না। এই বৃদ্ধ বয়সে এসে এমন একটা সুযোগ আমি পেয়ে যাব ভাবতে পারিনি। তোমাদের দুজনকে ধন্যবাদ আমার কাছে আসার জন্য। চলো যাওয়া যাক তোমাদের এলাকায়। তাছাড়া অনেক দিন হলো আমার বোনটাকে দেখি না। সমস্যার সমাধান করব, বোনের সাথেও দেখা করব। মালির গুরুজির একজন বোনের বিয়ে হয়েছে গাম্বিয়াতে, অর্থাৎ 1975 সালে এই গ্রামে এসে, অর্থাৎ বোনের বাড়িতে এসে। তখন বাগলা দাদু ও লালা দাদু জিজ্ঞাসা করে, গুরুজি আমাদের এলাকায় কি হচ্ছে সেটা তো বলবেন। গুরুজি বলে, সব যাত্রাপথে বলবো, দেরি করো না, তৈরি হয়ে নাও এক্ষুনি। তারপর ওনারা তিনজন মালি থেকে চুক্সদের এলাকা গাম্বিয়ার দিকে রওনা দেন। যাত্রাপথে গুরুজি সবকিছু খুলে বলেন দুই দাদুকে। গুরুজি বলেন, তোমরা ঘুমানোর পরে আমার সবচেয়ে শক্তিশালী মুখবির জিনকে তোমাদের এলাকায় পাঠাই। সে সেখানে যায়, কিছুক্ষণ পরে সে ফিরে এসে আমাকে যে তথ্য দেয় সেটা শোনার পরে আমার পিলে চমকে যায়। আমার মুখবির জিন আমাকে বলেছে, গুরুজি আমি গ্রামের সব জায়গায় খুঁজে কিছু না পেয়ে যখন নদীর পাড়ে যাই তখন আমি 3টা শয়তানের অনুসারী জিনকে দেখতে পাই। ওরা আমাকে দেখার সাথে সাথে আমাকে বিদ্যুতের গতিতে আক্রমণ করে বসে। শয়তানের অনুসারীর একটা বড় অংশ হচ্ছে ইফরিত সম্প্রদায়ের জিন। তারা অনেক শক্তিশালী ও দ্রুতগামী হয়। আমরা ধরে নিলাম ওগুলো ইফরিত জিন ছিল, কিন্তু আমি তাদেরকে প্রতিহত করতে সক্ষম হই। তারপর ওরা পালিয়ে যায়। যাবার সময় আমাকে বলে, আমাদের শয়তানের খোদা ও তার মেয়ে, আমাদের মা তোদের দেখে নেবে। আমি বলি, কে তোদের শয়তানের খোদা, তার মেয়ে? তখন ওরা বলে, আমাদের শয়তানের খোদা আর কেউ নয়, স্বয়ং শয়তান ইবলিশ আর তার মেয়ে নাজালি। একটা কথা বলে রাখি, বিভিন্ন ধর্ম অনুযায়ী শয়তানকে বিভিন্ন নামে ডাকা হয়। আমি এখানে ইবলিশ শব্দটা ব্যবহার করেছি। যাই হোক, গুরুজি বলেন শয়তান ইবলিশের অনেকগুলো সন্তান রয়েছে। এই ইবলিশের সন্তানগুলো এক একজন এক একটা অপকর্মে লিপ্ত। কেউ মানুষের ভেতরে দ্বন্দ্বের সৃষ্টি করে, কেউ মানুষকে বিপথে নিয়ে যায়, কেউ সংসারে অশান্তি করে। আরো যত অপকর্ম আছে এই সব শয়তানের ছেলে মেয়েও শয়তান নিজে করে। তার ভেতরে নাজালি একজন। এই নাজালি নামের অর্থ মহামারী। নাজালি একটা আফ্রিকান শব্দ, সম্ভবত ইকবো অথবা ইবো ভাষায় কথা বলে চুক্স। এখানে আমি যে নামগুলো ব্যবহার করব সব এই আফ্রিকান ভাষায় হবে। যাই হোক, এদের প্রত্যেকের আবার বিশাল বাহিনী আছে। এই মহামারীর কাজ হচ্ছে ডাঙায় ও পানিতে মহামারী সৃষ্টি করা। তোমাদের নদীতে পানিকে দূষিত করে মানুষের ভেতরে রোগ ছড়ানোর জন্য তোমাদের এই নদীটাকে সে এখন বেছে নিয়েছে। যেহেতু এটা আফ্রিকান মহাদেশের ভেতরে অনেক বড় একটা নদী, অনেক জায়গায় দেখা যায় একটা নদীর পানি হঠাৎ দূষিত হয়ে রোগ ব্যাধি হয়ে শত শত মানুষ মারা যাচ্ছে। কোনো ডাক্তার বা কবিরাজের ওষুধে কাজ হচ্ছে না, অথচ বছরের পর বছর ওই এলাকার সবাই ওই নদীর পানি ব্যবহার করে আসছে। তাহলে হঠাৎ করে নদীর পানি এভাবে দূষিত হয়ে পড়লো কিভাবে? অনেকে হয়তো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা দেবে, পরিবেশগতভাবে হতে পারে এটা বলবে, কিন্তু কেন? তার পেছনে একটা কারণ হচ্ছে এই শয়তানের মেয়ে মহামারী ও তার অনুসারী, আর তাদেরকে এই কাজে সাহায্য করে সামান্য ক্ষমতার লোভে মানুষরূপী কিছু শয়তান। তোমাদের গ্রামের ভেতরে যে দুজন পাগল আছে, ওরা আসলে পাগল না, ওরা হচ্ছে শয়তানের অনুসারী। তোমাদের জান বেটুর ভেতরে থাকা জিনকে হত্যা করেছে ওরা। আর লালার প্রতিবেশীর মেয়েকে এই দুজন শয়তানের মেয়ে নাজালির নামে বলি দিয়েছে। ওই দুই শয়তান তান্ত্রিক সারাদিন পাগলের নাটক করে আর রাতের বেলা তারা এই সমস্ত অপকর্ম চালায়। সেদিন জিয়ানের দেখা কালো কাপড় পরা ওই শয়তান তান্ত্রিক দুটোই হচ্ছে তারা। মূলত ওরা পাগল সেজে ঘুরে বেড়ায় আর দেখে কোনো বাড়িতে ছোট বাচ্চা আছে কিনা।
ওরা অন্য এলাকা থেকে আরো দুটো বাচ্চাকে তুলে এনে তোমাদের ওই নদীর পাড়ে বলি দিয়েছে। ওরা এই পর্যন্ত 3টা বলি দিয়েছে। দূরে হওয়ার জন্য তোমরা বাকি দুজনের কথা জানতে পারোনি। এভাবে যখন 13টা বাচ্চার বলি দিতে সক্ষম হবে তখন ওরা অনেক শক্তিশালী হবে। আজ এই নদীর পানি দূষিত হয়ে মহামারী শুরু হবে। এতে এই গ্রাম সহ এই দীর্ঘ নদীর পানি যারা ব্যবহার করে সবার ভেতরে রোগ ছড়াবে আর হাজার হাজার মানুষ মারা যাবে। সেদিন জিয়ানের দেখা সেই কচ্ছপরূপী শয়তানটা হচ্ছে বিমরু। এই বিমরু হচ্ছে নজলির খুব কাছের একটা শক্তিশালী শয়তান জিন। নজলি বিমরুকে নদী দূষণের দায়িত্ব দিয়েছে আর নজলির গোলাম এই বিমরু এই কাজ করে। এদিকে ক্ষমতার লোভে বিমরুর হয়ে এই দুজন তান্ত্রিক শয়তানি কর্মকাণ্ডে সাহায্য করছে। সেদিন রাতে ওদের হাতে থাকা দুটো পাত্রের ভেতরে ছিল দুটো বাচ্চার তাজা রক্ত। প্রথমে বাচ্চা দুটোকে বলি দিয়ে তার রক্ত এই পাত্রে ধারণ করা হয়েছে। তারপর তাদের সব শয়তানি কর্মকাণ্ড শেষে পাত্র ভর্তি তাজা রক্ত শয়তানের মেয়ে নাজালির জন্য উৎসর্গ করা হয়েছে। আর সেই জন্য বিমরু পানি থেকে উঠে এসে একটা কচ্ছপের রূপ ধরে আর শয়তান তান্ত্রিক দুটোকে বলে দ্বিতীয় বলি কবে দিতে হবে, কখন দিতে হবে। এখন তোমরা বলো, এত কিছু জানার পরে আমি কি বসে থাকবো? তাই তোমাদের সাথে বেরিয়ে পড়লাম শয়তানের সাথে যুদ্ধ করার জন্য। যদি ওই শয়তান তান্ত্রিক দুটো কোনোভাবে 13টা বাচ্চাকে বলি দিতে সক্ষম হয় তবে এই গ্রাম মৃত্যুপুরী হয়ে যাবে। আমাদের প্রথম কাজ গ্রামে যে সবাইকে এই বিষয়গুলো খুলে বলা, তারপর তাদেরকে সাথে নিয়ে কৌশলে ওই পাগল বেশি শয়তান দুটোকে খুঁজে বের করে তাদেরকে হত্যা করা। দ্বিতীয় কাজ হচ্ছে নদীর ভেতরে থাকা ভালো জিনদের এই বিষয়গুলো জানানো ও তাদেরকে সতর্ক করা, তারা যেন এই শয়তানের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেই জন্য তাদেরকে অনুরোধ করা। তৃতীয় কাজ হচ্ছে ওই নদীতে থাকা শয়তানের মেয়ে গোলাম বিমরু ও তার পুরো পরিবারকে হত্যা করা। শেষ কাজ এই গ্রামে একটা রিচুয়াল করে গ্রামটাকে সুরক্ষিত করা, যাতে ভবিষ্যতে আর কোনো শয়তান সেখানে সহজে না আসতে পারে। গুরুজির কাছ থেকে এত কিছু শোনার পরে বাগলার ও লালা দাদু বলে, গুরুজি এত কিছু হয়ে গেল অথচ আমরা কিছুই বুঝতে পারলাম না। গুরুজি মুচকি হেসে বলেন, তোমরা কেবল শিখছো, তোমাদের এখনো অনেক কিছু অজানা আছে, তবে তোমরা একদিন আমার থেকেও বড় কবিরাজ হবে। যাই হোক, অনেক লম্বা জার্নি করে অবশেষে গুরুজি